নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই সবাই। আহ, আমার আজকে আলোচ্য বিষয় একটি ওয়ার্ল্ড ক্লাসিক। এটি লিখেছেন জোনাথন সুইফট। জোনাথন সুইফট হচ্ছেন একজন আইরিশ অথর এবং আজকের বইটি খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা এই বইটি বাচ্চাকালেও পড়ে এসেছি এবং আমরা এটা দেখি যে বাচ্চা থেকে বড় সবার কিন্তু একটা সিলেবাসের মধ্যে অন্তর্গত থাকে এই বইটি। অবশ্যই ধরতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় গালিভার্স ট্রাভেল। আপনারা জানেন এই গালিভার্স ট্রাভেলসে টোটাল 4টি অংশ আছে। তার প্রথম অংশটি লিলিপুটিয়ান জগতে যাওয়া, অর্থাৎ গালিভার্স ভয়েস টু লিলিপুটিয়ান অর লিলিপুট কান্ট্রি অফ লিলিপুট। আর সেকেন্ড হয়েছে গালিভার্স ট্রাভেলস টু ব্রবডিগনা। তারপরে রয়েছে গালিভার্স ট্রাভেলস টু লাপুটা এবং গালিভার্স ট্রাভেলস টু হফিনাম। এই 4টি পার্ট, এই 4টি পার্ট কিন্তু যথেষ্ট হাস্যকর ঠিকই এবং খুবই ঘটনাগুলি রোমাঞ্চকর, কিন্তু তার সাথে সাথে একটা ক্রিটিক্যাল অর্থ বহন করে। তো আমার আজকের আলোচ্য বিষয় গোটা বই নয়, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো বুক নাম্বার 3, দ্যাট ইজ ভয়েস টু লাপুটা। আসলে এখানে আমার একটা উদ্দেশ্য রয়েছে, কারণ আমি আসলে এটা চাইছি আমার সেকেন্ড সেমিস্টারের ছাত্রদের, অর্থাৎ আমার ছোট ছোট ভাই বোনদের যাতে সুবিধা হয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটি যারা পড়ে তাদের জন্য এই বইটা আমি আলোচনা করব আজকে আলোচ্য বিষয় হিসাবে। তবে আগে আমি জোনাথন সুইফট সম্পর্কে কিছু বলতে চাই। জোনাথন সুইফট 1667 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন অ্যাংলো আইরিশ। ওকে, তিনি একাধারে এসেইস্ট, একাধারে প্যাম্পলেটিয়ার্স এবং একাধারে ক্রিটিক্স একজন। তো ইনার প্রসিদ্ধ সবাই কিন্তু মনে রাখার মতো। ইনি একটু শিফটিং কাইন্ড অফ পার্সোনালিটি। আসলে তিনি প্রথমকালে জীবনে ছিলেন একজন টোরিস এবং পরবর্তীকালে সেটা চেঞ্জ করে নেয় এবং হুইগস পার্টিতে চলে যায়। এবারে ইনি জীবনকালে অনেক ছদ্মনাম নিয়েছেন, যেমন হচ্ছেন আইজ্যাক বিকারস্টপ, এমবি ড্রাফিয়ার। এমনকি আমরা এই গল্পে অর্থাৎ এই উপন্যাসেও দেখব তাকে একটা ছদ্মনাম নিতে, আর তার নাম হচ্ছে লিমিউয়েল গালিভার। ওকে, এবার আমরা যদি তার জীবনে দেখি, তিনি তার বাবার মৃত্যু 1 বছর পরে জন্মগ্রহণ করেন। অর্থাৎ যখন কোনো চাইল্ড তার বাবা অথবা মা বা কিংবা দুজন মারা যাওয়ার পরে জন্মগ্রহণ করে, দুজন মারা যাওয়ার পরে তো হবেই না, তো মূলত এরকমই হয়। তো সেরকম যদি দেখা যায় একজন যদি মারা গেছে, তখন তাকে বলা হয় পস্থিউমাস চাইল্ড। ওকে, তো এবারে উনি তার প্রথম জীবনে আমরা দেখি তার বাড়ির ওয়েট নার্স তাকে খুব বাচ্চাকাল অবস্থায় তাকে ইংল্যান্ডে নিয়ে যায়, আয়ারল্যান্ড থাকে, এবং সেখানে তাকে লালন পালন করে এবং তাকে যখন 3 বছর বয়স হয় তাকে পুনরায় ফিরিয়ে দেয় তার মায়ের কাছে। মায়ের কাছে খুব একটা বেশি দিন থাকে না, তারপরে তার মা তাকে তার জেঠুর কাছে, অর্থাৎ তার জেঠুর কাছে রেখে দিয়ে তিনি কিন্তু চলে যান। তিনি জেঠুর কাছে মানুষ মানুষ হতে থাকে এবং তারপরে যখন বড় হয়ে যায় তখন সেখানে আয়ারল্যান্ডে একটা রিভলিউশন হয়, গ্লোরিয়াস রিভলিউশন বলে। তো সেই সময় সেখানে থাকা খুব বিপর্যয় ব্যাপার হয়ে ওঠে, তাই তাকে তাকে চলে আসতে হয় ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে এসে কোনোরকম ওই তখনকার প্রখ্যাত একজন লেখক ছিলেন উইলিয়াম টেম্পল, তার কাছে তিনি সেক্রেটারি হিসেবে জয়েন করেন। তো এইখানে থাকাকালীন তার একটা সুন্দর রিলেশনশিপ হয় একটা বাচ্চা মেয়েকে তিনি, বাচ্চা মেয়ে নয় বলবো, অর্থাৎ একটু বড় ছিল, 8 বছর 9 বছর হবে। তো এরকম একটা মেয়েকে তিনি পড়াতেন, টিউটরশিপ করতেন, আর তার নাম ছিল এস্থার জনসন। তো এর সাথে একটা সুমধুর সম্পর্ক হয়ে যায়, যদিও তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল। এর সাথে একটা লাইফ লং রিলেশনশিপ থাকে, আর একে কিন্তু খুব আদর করে তিনি নাম দিয়েছিলেন স্টেলা। ওকে, এবং আমরা জানি তার একটা লেখা রয়েছে, জার্নালস টু স্টেলা। এভাবে তারপরে আমরা দেখি, তারপরে তার জীবনে যত এগোতে থাকে তার একটা শারীরিক একটা রোগ দেখা যায়, আর সেই ডাক্তারের নাম ছিল মেইনার ডিজিজ। এই রোগে সাধারণত লোকেরা বধির হয়ে যায়, এবং এই রোগটা কিন্তু সুইফটের জীবনে কিন্তু শেষ অবধি ছিল। এরপরে তার আমরা যদি লেখনী জগতে আসি, তিনি তার প্রথম লেখা লেখেন ব্যাটেল অফ বুকস নামে। এটি 1704 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটির সাথে আরেকটি প্রকাশিত হয় বই, যার নাম ছিল এ টেল অফ এটা। কিন্তু এই 1704 সালে যে প্রথম বইটি যেটা বললাম, ব্যাটেল অফ বুকস, এটি মূলত উইলিয়াম টেম্পলকে উদ্দেশ্য করে লেখা। কারণ উইলিয়াম টেম্পলের তখন অনেক সমসাময়িক ক্রিটিসিজম হয়েছিল, অর্থাৎ তিনি একটা বই লিখেছিলেন যেখানে মডার্ন রাইটার এবং অ্যানসিয়ান রাইটার নিয়ে তিনি লিখেছিলেন। তো সেই বইটার খুব সমালোচিত হয়, তখনকার সমসাময়িক লেখকরা খুব সমালোচনা করেন। তো তখন তাকে
সমর্থ দেওয়ার জন্য, অর্থাৎ উইলিয়াম টেম্পলকে সঠিক দেখানোর জন্য তিনি এই বইতে দুটো উপমা ব্যবহার করেন। তিনি মডার্নদেরকে স্পাইডার বলে দেখিয়েছে এবং অন্যদিকে অ্যানসিয়েন্টদেরকে বি বলেছে, অর্থাৎ মৌমাছি বলেছে। তো এখানে বুঝতেই পারছেন যে বিরা হচ্ছে মোর ক্রিয়েটিভ অ্যান্ড স্পাইডাররা হচ্ছে তারা ক্রিয়েটিভ নয়, তারা বরং তারা তাদের কাছ থেকে কিন্তু আত্মসাৎ করে না, এরকম একটা ব্যাপার আছে। তো এরপরে তিনি লেখেন এ ব্যাটেল অফ এটের অফ টাপ। এই বইটিতে কিন্তু লেখার পরে একটা ক্রিটিসিজম হয় তার প্রতি, এবং এমনকি রানীও তার প্রতি খুব ক্ষুব্ধ হয়। আমরা এখানে দেখব এই বইটাতে কিভাবে সুইফট তার সমসাময়িক লেখকদের, বিশেষ করে যারা সায়েন্টিফিক রিসার্চ এবং এনলাইটেনমেন্ট ফিলোসফার, এদেরকে ক্রিটিসাইজ করেছে। তবে এর সব থেকে সুনাম বা খ্যাতি ছড়িয়ে পড়ে 1726 খ্রিস্টাব্দে একটা লেখা, আর যে লেখাটা আমাদের আজকের আলোচ্য বিষয়, গালিভার্স ট্রাভেলস। এটা কিন্তু খুবই বিখ্যাত লেখা এবং এই লেখার মাধ্যমে তার সুনাম, খ্যাতি, যশ চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া তুই তার জীবনে দেখি তিনি কিন্তু টরি পার্টির হয়ে অনেক অফিসিয়াল পেপার লিখতেন, বিশেষ করে দ্য এক্সামিনার বলে একটা পেপার তিনি লিখেছিলেন। এছাড়া আরও তিনি লিখেছেন, তবে শেষ পর্যায়ে তার একটা লেখা, বিশেষ করে এ মডেস্ট প্রপোজাল, এটা কিন্তু খুবই বিখ্যাত ছিল। এই লেখাতে তিনি তখনকার সমাজে, অর্থাৎ আইরিশ কান্ট্রিতে একটা ক্রিটিক্যাল সময়টাকে নিয়ে তিনি লিখেছেন। এখানে তিনি দেখিয়েছেন কিভাবে মানুষরা তাদের নিজেদের বাচ্চাদেরকে বিক্রি করে দিচ্ছে ইংলিশদের কাছে তাদের জীবনে, অর্থাৎ তাদের খিদা নিবারণের জন্য। এমনকি বলেছেন যে বড়রা বাচ্চাদের খেয়ে নিচ্ছে। তো এরকম একটা ঘটনা তুলে ধরেছেন। তার জীবনে তিনি প্রায় অনেকের সাথে বন্ধুত্ব, তার একটা ভালো সম্পর্ক ছিল, বিশেষ করে আলেকজান্ডার পোপ ছিলেন তার খুব ভালো একজন বন্ধু, জোসেফ অ্যাডিসন। এছাড়া তিনি বন্ধু ছিলেন উইলিয়াম কনগ্রিভের সাথে বন্ধুত্ব করেছিলেন, তারপরে জনকে, এরা ছিলেন তার লাইফ অফেন্সিভ। কিন্তু এই এস্থার জনসন, ওই মেয়েটির সাথে কিন্তু তার সম্পর্ক ছিল নিগুড়, এবং তিনিই ছিলেন তার অধিকাংশ ক্ষেত্রে তার জীবনের, তার লেখার তাগিদে একটা ইন্সপিরেশন বলতে পারে। ইনি 1745 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে চলে যান, এবং এই হচ্ছে মোটামুটি তার লাইফ অ্যান্ড কেরিয়ার। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা যেটা তুলে ধরেছি, অর্থাৎ তিনটি বই বললাম, অর্থাৎ এই গালিভার্স ট্রাভেলসের চারটি যেটা অংশ রয়েছে, অর্থাৎ গালিভার্স ট্রাভেলসগুলো যেগুলো বললাম, অর্থাৎ লাপুচা, তারপরে ব্রবডিগনাং, প্রথমে ছিল লিলিপুচিয়ান, তারপরে ব্রবডিগনাং, তৃতীয় ছিল লাপুটা, এবং শেষে হফিনাম। এই চারটি জার্নির মধ্যে আমরা আজকে তৃতীয়টা যেটা বললাম, যে কারণ আমি এটি মূলত উদ্দেশ্য করে করছি আমার সেকেন্ড সেমিস্টারের ছাত্রদের জন্য। তো চলুন এবারে এই 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 আলোচনাতে আমরা যাই। এই চ্যাপ্টারে মোট আসলে এই বইটাতে মোট 13টি চ্যাপ্টার রয়েছে। এবার আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব, তার সাথে সাথে আমরা এর সাথে ক্রিটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করব। চলুন এবারে চ্যাপ্টার 1 আমরা গালিভারকে দেখব তার ব্রবডিগনাংয়ের যাত্রা থেকে ফিরে আসার পর তাকে বেরিয়ে পড়তে এক নতুন জলযাত্রায়। এবারে তিনি যাচ্ছেন ইস্ট ইন্ডিজের দিকে। যাত্রাপথে টরঙ্কুইনের কাছাকাছি তাদের জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা সমস্ত নাবিক দলকে আটক করে নেয়। গালিভার কোনো ক্রমে একটি ছোট নৌকায় বা ডোঙা বলতে পারি, তাতে করে ভেসে চলতে থাকে সমুদ্রে। তার ডোঙাটি ছোট হওয়ায় সেখানে দৈনন্দিন জীবনযাপনের জন্য খাদ্য সামগ্রীও ছিল খুবই অল্প। যাত্রাপথে গালিভার অনেক জনবসতিহীন দ্বীপপুঞ্জের সন্ধান পেয়েছে এবং অবশেষে একটি দ্বীপে এসে পৌঁছেছে, যা একটি বিশালাকার ভাসমান দ্বীপ। না, সমুদ্রে নয়, দ্বীপটি অদ্ভুতভাবে আকাশে সমুদ্রের অনেকটা উপরেই ভেসে আছে। গালিভারকে তার নিচ দিয়ে যাওয়ার সময় এক বিশালাকৃতি ছায়ার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়, যা প্রায় রাত্রির মতো, যদিও সম্পূর্ণভাবে সে অদৃশ্য হয়ে যায় না। উপরে ভাসমান দ্বীপের কিছু মানুষ গালিভারকে দেখতে পায় এবং তারা তাকে তাদের দ্বীপে উঠে আসতে সাহায্য করে। এইভাবে চ্যাপ্টার 1-এর সমাপ্তি ঘটে। আমরা এই চ্যাপ্টারে গালিভার একজন দুঃসাহসিক সমুদ্র অভিযানী বলে চিনতে পারি। আর তা আমরা ভয়েজ টু লাপুটার এই যে প্রথম যেটা চ্যাপ্টারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখি। আমাদের ভাবতে হবে কিভাবে গালিভার ব্রবডিগনাংয়ে এক চরম বিপত্তির শিকার হতে হয়েছিল, যা হয়তো কোনো মানুষের সমুদ্র ভ্রমণের বিলাসিতাকে দূর করে দেয়। কিন্তু তা গালিভারের জন্য নয়। তিনি ট্রয় যুদ্ধের বীর ওডিসিয়াস
বা যাকে আমরা ইউলিসিস নামে চিনি, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে ছুটে চলেছে নতুন অভিযানে। চ্যাপ্টার 2 আমরা জানতে পারি এই ভাসমান দ্বীপটির নাম লাপুটা, আর এই দ্বীপের প্রত্যেকটি মানুষ গণিতবিদ্যা ও সঙ্গীত চর্চায় ব্রতী। এমনকি তাদের পোশাকেও তা পরিলক্ষিত হয়। বিভিন্ন গাণিতিক ও সঙ্গীতের চিহ্ন বা সাংকেতিক নকশা প্রভৃতির ছাপ রয়েছে। এর অধিকাংশ সময় চিন্তায় বা ভাবনায় যুক্ত থাকে। তাদের কথা বলার রীতি হিসাবে ব্যক্তিগত চাকরের ব্যবহার করে, আর এই চাকরেরা তার প্রভু যার সাথে কথা বলবে তাকে কাঠের তৈরি সরু চাকলির সাহায্যে মৃদুভাবে আঘাত করে এবং ইঙ্গিত দেয় তার কথা শুনতে বা কিছু বলতে। গালিভার যখন রাজার রাজসভায় গিয়ে পৌঁছায়, বিশেষ কথা বলার প্রথা অমান্য করায় তাকে একটি সামাজিক ত্রুটি দেওয়া হয়, অর্থাৎ ত্রুটির জন্য তাকে শাস্তি দেওয়া হয়। যাই হোক, তারা গালিভারকে ছেড়ে দেয়। লাপুটিয়ানরা রাত দিন গণিত নিয়ে চর্চা করা সত্ত্বেও তারা যে সমস্ত ঘরে বাস করে সেগুলি খুব নিম্নমানের, এটা গালিভার প্রথমেই লক্ষ্য করে। বাড়িগুলির কোনো ঘরের কোণগুলি সমানই নয়। এক দর্জি তারপর গালিভারের শরীরে মাপ নিতে আসে। দীর্ঘক্ষণ জটিল জ্যামিতিক নিয়মের সাহায্যে সে মাপ নেয় এবং অবশেষে তাকে একটা এমন পোশাক বানিয়ে দিয়ে যায় যা তার শরীরে বেখাপ্পা লাগে, অর্থাৎ খুবই ধীরে ঢালা। লাপুটিয়ানদের ইমাজিনেশন, বা যাকে আমরা কাল্পনিক দৃষ্টিশক্তি বলি, অথবা ক্রিয়েটিভিটি বা নতুনত্বার তাদের কোনো প্রকারই ধারণা নেই। তারা অধিকাংশ সময় স্বর্গীয় শরীরের আরাধনায় নিযুক্ত থাকে। তারা পৃথিবীর ধ্বংস ধূমকেতুর সাহায্যে হবে এমন এক চিরস্থায়ী উদ্বিগ্নতার মধ্যে দিন কাটায়। এবারে দ্বিতীয় চ্যাপ্টারের পরিসমাপ্তি ঘটে এইভাবে। এই চ্যাপ্টারে আমরা দেখি কিভাবে সুইফট তার সমসাময়িক ফিলোসফারদের সমালোচিত করেছে, বিশেষ করে লাপুটায়ের মানুষদের গণিতবিদ্যা ও সঙ্গীত চর্চার মাধ্যমে। গণিতবিদদের সাহায্যে সুইফটকে সমালোচনা করতে দেখা গেছে তদানীন্তন, অর্থাৎ তার সমসাময়িক এনলাইটেনমেন্ট ফিলোসফারদের, যারা লাপুটাবাসীদের মতো, বিশেষ করে এই টেলর বা দর্জির মতো অ্যাবস্ট্রাক্ট বা থিওরিটিক্যাল নলেজে কুশলী। বাস্তব জীবনে তার বাস্তবায়নের কোনো ব্যর্থতা বা আমরা তা লক্ষ্য করেছি। তা দর্জির তৈরি ঢিলেঢালা হোক বা রাজমিস্ত্রির তৈরি ওই বাড়ি হোক, দুটোর মধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবারে চ্যাপ্টার 3। লাপুটা দ্বীপটি বৃত্তাকার। এটি আকাশে ভেসে থাকার পিছনে রয়েছে এক জটিল ইঞ্জিনিয়ারিং ধারণা, যা বেশ কিছু চুম্বকের সাহায্যে ঝুলে আছে। নিচে বালবিনার্ভি, বা এর নামটা যদি উচ্চারণটা হয় বালনিভার্ভি নামক দ্বীপে রয়েছে কিছু চুম্বক তার সক্রিয়তায়। লাপুটার রাজধানী লাগোডা, যা বালনিভার্ভিতে অবস্থিত, কিন্তু আইন অনুযায়ী রাজা এবং রাজপুত্রদের থাকতে হয় লাপুটাতে। রাজা এই ভাসমান দ্বীপের সাহায্যে বালনিভার্ভি এলাকার বিভিন্ন প্রদেশে ভেসে বেড়ায় এবং শহরটির দেখাশোনা করে, অর্থ ও মূল্যবান সম্পদের সংগ্রহ করে। এছাড়া রাজার কার্য সম্পাদন পরিলক্ষিত করার জন্য মন্ত্রী পরিষদও রয়েছে। তবুও রাজার হাতে যে কোনো সম্ভাব্য বিদ্রোহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সমৃদ্ধশালী ক্ষমতা রয়েছে। তার কাছে এমন ক্ষমতা আছে যে সে কোনো জায়গায় সূর্যের আলো বা কোথাও বৃষ্টি হবে তা নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি যে কোনো শহরকেও চিরতরে বিনষ্ট করতে পারে এমন ক্ষমতাও তার কাছে রয়েছে। যদিও ওই বিদ্রোহ শহরগুলিও নিজেদের রক্ষা করতে পারে তাদের কাছে থাকা চুম্বকের সাহায্যে। এবারে চ্যাপ্টার 4। লাপুটাতে দীর্ঘ 2 মাস থাকার পর গালিভার একঘেয়ামি বোধ করে। সেখানকার মানুষদের ভবিষ্যৎ চিন্তায় মগ্ন থাকা ও তাদের মতাদর্শে সে বিরক্তি বোধ করতে থাকে। গালিভার এর গণিত ও সঙ্গীতের অক্ষমতা লাপুটাবাসীদের খাতে তাকে মিলেমিশতে সাহায্য করতে বাধা দিতে থাকে।
যার ফলে তাকে সেখানকার মহিলা ও ভৃত্যদের সাথে মিলেমিশে থাকতে হয়। তারপর রাজসভায় তার একজন বন্ধু হয়, এমন একজন ব্যক্তির সাথে যে লাপুটাবাসীদের কাছে সবথেকে বোকা ও নির্বোধ। লাপুটাবাসীদের কাছে ওই ব্যক্তিটি বোকা, কারণ তার কোনো গণিতে জ্ঞান নেই এবং সঙ্গীতও নেই, যদিও জীবনে ব্যক্তিটির অনেক সফলতা অর্জন করা অলরেডি হয়ে গেছে। আর ওই ব্যক্তিটি গালিভারকে সাহায্য করেছিল রাজাকে বোঝাতে যে গালিভার নিজে বালনিবার্বি পরিদর্শনে যেতে চায়, এবং অবশেষে তার অনুমতিও পাইয়ে দেয় সে গালিভারকে। বালনিবার্বিতে গালিভারের আরও একজন বন্ধু হয়, তার নাম মুনোডি। তিনিও একজন লর্ড। গালিভার বালনিবার্বিতে দেখতে পায় বাড়িগুলি সব জীর্ণশীর্ণ ভগ্নকার, আর তাদের চারপাশে সব জমিগুলি পতিত। সে বুঝতে পারে এটি বালনিবার্বিয়ের রাজধানী লাগাডো, কিন্তু সে খুব অবাক হয়ে ভাবতে থাকে জায়গাটির এমন পরিণতির কারণটাই বা কি। শুধুমাত্র মুনুডিয়ের বাড়িটা ছিল বেশ শক্তপোক্ত ও গোছালো। শুধু তাই নয়, তার ক্ষেতগুলিও ফসলে পরিপূর্ণ। মুনুডি গালিভারকে ব্যাখ্যা করতে থাকে প্রায় 44 বছর আগে বালনিবার্বি থেকে একদল মানুষ লাপুটাতে যায় এবং তারা সেখান থেকে গণিতে জ্ঞানের দক্ষতা অর্জন করে আসে এবং ফিরে আসে বালনিবার্বিতে তাদের জ্ঞানের বিচ্ছুরণ ঘটাতে ও এখানকার জীবন প্রবাহের মধ্যে এক নতুনত্ব আনতে। তাদের ওই পরিকল্পনা, যা সুইফটের ভাষায় প্রজেক্টর নামে পরিচিত, এই শহরটিকে তারা পুনরায় তাদের নতুন আদর্শে বানাবে এবং তারা নতুন শিক্ষা ব্যবস্থাও গঠন করছে যাতে মানুষদের শিক্ষা দিতে পারে। আর তাদের ওই পরিকল্পনা এখনও সম্পন্ন হয়নি, আর যার ফল এইরকম গৃহবাড়ির অবস্থা। মুনুডি হলো একমাত্র যিনি তখন ওই ব্যক্তিদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল না। তবে তার এখন ভয় হয় যদি তাকে এই আধুনিকতার চাপে বশবর্তী হয়ে তাকেও বশ্যতা স্বীকার করতে হয়। আমরা এই চ্যাপ্টারে দেখলাম বালনিবার্বির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশেষ করে তাদের যে নতুন করে বানাতে হবে এই শহরটিকে। সুইফট এখানে সমালোচনা করেছেন তখনকার তথা এখনকার সরকারকে, যারা হঠাৎ দুমদাম করে সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তা কার্যকরণে উঠে পড়ে লেগে ওঠে কোনো বাস্তবিক জ্ঞানহীনভাবে। অর্থাৎ কোনো কিছু না বুঝে সিদ্ধান্ত নেওয়া সরকারের একটা খামখেয়ালিপনা ছাড়া আর অন্য কিছু নয়। গালিভার তথা সুইফটের কাছে এটাই ছিল তার মূল অর্থ সমসাময়িক লিডারদেরকে বোঝানোর জন্যে। আর আমরা আমাদের দেশেও তা লক্ষ্য করতে পারি। অনেকে বলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ডিমোনিশনের যে অর্থাৎ নোট বাতিল করা এবং নোট নতুন করে করা, এগুলো সব ছিল একটা এরকম চিন্তা শক্তি। এছাড়া আমাদের যখন এই করোনায় যখন ভুগছি, লকডাউনটাকেও অনেকে এইরকম একটা সিদ্ধান্ত মনে করেন। তবে আমরা সমালোচনাতে যাচ্ছি না, আমাদের আলোচনায় ফিরে আসছি। এটি একটা অনুমান জাস্ট। চ্যাপ্টার 5। এরপর গালিভার পৌঁছায় বালনিবার্বির ওই একাডেমিতে, যেখানে পরিকল্পনাকারীরা তাদের পরিকল্পনায় নিষ্ঠাবানের সাথে কঠোরভাবে পরিকল্পনায় যুক্ত রয়েছে, যদিও তাদের পরিকল্পনাগুলির কোনোটিই বাস্তবিক বা তাত্ত্বিক মূল্য নেই। একজন প্রজেক্টর বা গবেষক যারা বলি 8 বছর ধরে চেষ্টা করছে শশা থেকে সূর্যের রশ্মি বার করতে। অনেকক্ষণ ভাবে চেষ্টা করছে যে, আবার আরেকজন করছে যে কিভাবে খাবার খাওয়ার পর যখন মল আকারে নির্গত হয় তা খাদ্যের পরিমাণ থেকে কতটা কমানো যায় তা নিয়ে গবেষণা করছে। তাছাড়া সবথেকে মজার ব্যাপার, সে লক্ষ্য করে একজন অন্ধ গবেষক তার অন্ধ অ্যাসিস্ট্যান্টের সহায়তায় বিভিন্ন রঙের মিশ্রণ করছে একজন আর্টিস্টের জন্য। তারা রঙের গন্ধ ও তাদের হাতের স্পর্শের মধ্যে একের পর এক রং চিহ্নিত করছে। এরপর গালিভার তার কাশির উপসর্গের জন্য ডাক্তারের কাছে পৌঁছায়। ডাক্তারটি তখন চেষ্টা করছে একটি হাঁপড়ের সাহায্যে একটি কুকুরের মলদ্বার দিয়ে শরীরের মধ্যে গ্যাস ঢোকাতে আর গ্যাস পার করতে।
আর যার ফলস্বরূপ কুকুরটি মারা যায়। গালিভার আরও একটি প্রজেক্ট দেখে, যেখানে গবেষকরা একটি শব্দ মেশিন তৈরি করেছে যা আর্টস ও সায়েন্সের নাকি সারমর্ম লিখে দেবে। এছাড়া সে দেখে একজন অঙ্কের অধ্যাপক তার ছাত্রদের গণিতের সূত্রগুলি ছোট ছোট কাগজের টুকরোতে লিখে ফেলতে এবং তাদেরকে খাওয়াতে। এইভাবে চ্যাপ্টার 5-এর সমাপ্তি ঘটে। এই অধ্যায়ে লাফুচিয়ান একাডেমির যে চিত্রের আমরা পাই, তার মাধ্যমে এখানকার ইংল্যান্ডের অর্থাৎ সুইফট যেখানে বাস করে ইংল্যান্ডের উচ্চশিক্ষা ব্যবস্থাকে কঠোরভাবে সমালোচিত করেছে। তবে মূলত তার এই সমালোচনার কেন্দ্র ছিল লন্ডনের রয়্যাল সোসাইটি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক 1660 খ্রিস্টাব্দে। যদি আমরা ক্লোজলি একটু লক্ষ্য করি তাহলে দেখব সুইফটের 1726 সালে লেখা এই বই বর্তমান আধুনিক যুগে অর্থাৎ আমরা যে যুগে রয়েছি তাকেও কিন্তু সমালোচনার আসনে বসিয়ে দেয় শিক্ষা ব্যবস্থার নিরিখে। চ্যাপ্টার 6। তারপর গালিভার একাডেমির মধ্যে অবস্থিত স্কুল অফ পলিটিক্স বিভাগে গিয়ে পৌঁছায় এবং সেখানকার অধ্যাপকদের কার্যকলাপ দেখে আর বলে তাদের সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ততার কথা। অধ্যাপকদের পরামর্শগুলির মধ্যে সে দেখে কিভাবে মন্ত্রীরা সাধারণ মানুষদের উন্নতির ভাবনার মত্ত দেখাচ্ছে। তারা কর্মচারীদের যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে বেছে নিচ্ছে, তাদের কর্মক্ষমতার উপর জোর দিচ্ছে না, তাদের নামধারী ওই যোগ্যতার উপর। তারপর গালিভার অবাক হয়ে দেখে একজন ডাক্তারকে। ডাক্তারটি প্রস্তাব দেয় মিনিস্টার্স এবং সেনেটরসদের নাকি ডাক্তার করে দেওয়া হবে, কারণ তার যুক্তিতে এই সমস্ত রাজনীতিবিদদের শরীরে নাকি 4টি হিউমার যথাযথভাবে আছে। তারপর ওই ডাক্তারটিকে পুনরায় দেখা যায় তার দৃষ্টিভঙ্গিতে যে পলিটিশিয়ানদের সামান্য আঘাত লাগলে তারা মস্তিষ্কের গোলযোগ বিবেচনা করে, ওই পলিটিক্যাল পেশেন্টের মস্তিষ্ক স্থানান্তরিত করে দেয়, যাই তারা রাজনৈতিক যুক্তিগত দিক দিয়ে সুপরিকল্পিত মস্তিষ্কে পরিণত হয়। গালিভার এরপর আরও এমন ডাক্তারদের দেখে যারা একইভাবে উদ্ঘটভাবে পরিকল্পনা করছে। গালিভার ভাবে তার এই সব দৃশ্য আর সহ্য হচ্ছে না। সে আশা করে সে ইংল্যান্ডেই ফিরে যাবে। এইভাবে চ্যাপ্টার 6-এর কমপ্লিট হয়। আমরা এই চ্যাপ্টারে দেখি কিভাবে সুইফট নিজেকে একজন বিকারগ্রস্ত মানসিক সমাজের মধ্যে বসিয়েছে, যেখানে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিকবিদরা কেমন উন্মাদের মতো আচরণ করছে। আর এই সমাজ অন্য কিছু নয়, আয়ারল্যান্ডের গ্লোরিয়াস রিভলিউশনের থাকা চরম অবস্থা। আর আমরা যিনি কিভাবে সুইফট এই বিকলাঙ্গা পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চেয়েছে লক্ষ্য করি যখন তিনি তার ব্যক্তিগত জীবনে আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে চলে আসে। চ্যাপ্টার 7। এরপর গালিভার বাল্লিভার্ভ ছেড়ে পালিয়ে আসে এবং পার্শ্ববর্তী দ্বীপ গ্লাবডার্ভ দ্বীপ পৌঁছায়। এই দ্বীপটি সুইফট নাম দিয়েছে মায়াবী জাদুকরের দেশ। এই দ্বীপের বাসীরা একটি জাদুতে সব থেকে পটু, আর তা হলো তাদের জাদুর সাহায্যে মৃত ব্যক্তিদের ঘোস্ট জীবিত করে আর তাদের সার্ভেন্ট হিসাবে ব্যবহার করে। গালিভার যখন এই কথা জানতে পারে খুবই নার্ভাস হয়ে পড়ে। গালিভার এই দ্বীপে পৌঁছে প্রথমে দ্বীপের গভর্নর বা রাজ্যপালের সাথে দেখা করে এবং তাকে সম্ভাষণ জানায় এবং তারা একই সাথে আলোচনা করতে থাকে কিভাবে গালিভার এখানে এসে পৌঁছায়। গালিভার গভর্নরের সাথে একসাথে খাবার খায় আর তাদের খাবার সরবরাহ করার জন্য গভর্নর তার জাদু শক্তিতে কিছু ভূতদের জাগিয়ে দেয় এবং তারা তাদের খাবার সরবরাহ করতে থাকে। গালিভার গ্লাবডার্ভ দ্বীপে মোট 10 দিন কাটায় আর ওই 10 দিন গভর্নরের সাথে থাকাকালীন গালিভার ইতিহাসে আগ্রহী হওয়ায় পৃথিবীর ইতিহাস থেকে সব
প্রশ্নের যখন সে উত্তর খুঁজছিল, ওই সব মৃত ঐতিহাসিক ঘটনাযুক্ত ব্যক্তিদের ঘোষ্টের সম্মুখীন হয় এবং তার সব প্রশ্নের উত্তর খুঁজে পায়। গালিভার কথা বলে আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, পম্পি, হানিবাল এবং আরও প্রাচীনকালের ঐতিহাসিক ব্যক্তিদের সাথে। এইভাবে চ্যাপ্টার 7-এর সমাপ্তি ঘটে। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই পুনরায় সুইফটকে সমালোচনার আঙুল তুলতে তার সমসাময়িক গাণিতিকবিদ, বিজ্ঞানী এবং অন্যান্য এনলাইটেনমেন্ট ফিলোসফারদের। তিনি গ্লাবডাবড্রিভের মানুষদের অধিক যুক্তিসম্পন্ন দেখিয়েছে বালনিভার্ভ ও লাপুটার থেকেও, যদিও গ্লাবডাবড্রিভ এর জাদুর উপর অনেকটাই নির্ভরশীল হতে হয় তাদের মানুষদের। অর্থাৎ সুইফটের মতে এখানে তিনি একটাই কথা বলতে চেয়েছেন যে মানুষের উচিত তার অতীত অর্থাৎ ইতিহাসকে জানা, যা গ্লাবডাবড্রিভের মানুষরা করে, এবং অতীতের জ্ঞানের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগানো। আসলে সুইফটের কাছে মনে হয়েছে অহেতুক বাস্তবতাহীন ও কাণ্ড কারখানাহীন বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত থাকাটা কোনো মানে রাখে না। এবারে চ্যাপ্টার 8। এই অধ্যায়েও গালিভারকে দেখি মৃত ব্যক্তিদের সাথে কথোপকথন করতে। সেই হোমার এবং অ্যারিস্টটলকে ডেকে পাঠায়, তাদের সাথে গ্যাসেন্ডি ও ডেসকার্টেস এদের প্রমুখ দার্শনিকদের সাক্ষাৎ করা। এইভাবে গালিভার দিনগুলি কাটাতে থাকে, একের পর ঐতিহাসিক চরিত্রদের সাথে দেখা করতে করতে। গালিভার একটা জিনিস লক্ষ্য করে, সে যত প্রাচীন ইতিহাস থেকে বর্তমান ইতিহাসের দিকে চলে আসে বা ইতিহাসবিদদের সাথে কথা বলতে থাকে, তারা একটাই জিনিস করে, তারা গালিভারকে ভুল পথে চালিত করছে সে বুঝতে পারে। কিভাবে তারা প্রাচীনকালের ইতিহাসকে নিজেদের মতো উপস্থাপিত করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। গালিভার যত বর্তমানের দিকে এগোতে থাকে, মিথ্যা ও ছলচাতুরি তার এই জিনিসগুলো দেখে সে অতিষ্ঠ হয়ে ওঠে এবং স্থির করে সে আর এখানে এক মুহূর্ত থাকবে না। এবারে চ্যাপ্টার 8-এর এখানে সমাপ্তি ঘটে। এই চ্যাপ্টারেও আমরা দেখি সুইফটের ক্রিটিসিজম শুধুমাত্র সায়েন্টিস্ট, এনলাইটেন্ড ফিলোসফারদের নয়, সমগ্র প্রকার সাহিত্যিকদের দিকে তিনি ছুঁড়ে দিয়েছেন তার এই সমালোচনার আঙুল। আর এখানে আমরা দেখি কিভাবে বর্তমান সমাজকেও ক্রিটিসাইজ করেছে তাদের উচ্চশিক্ষার ধরনে। অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি পিএইচডি ক্ষেত্রে বা অন্যান্য রিসার্চ ওয়ার্ক ক্ষেত্রে অনেক জিনিস কপি হয়ে যায় বা বিকৃতি হয়ে যায়, তো এখানেও কিন্তু তিনি সমালোচনা করেছেন। চ্যাপ্টার 9। গালিভার এবার গ্লাবডাবড্রিভ থেকে রওনা দেয় লাগনাগে, আমরা এটাকে লাংনাগও বলতে পারি। গালিভার নিজেকে ডাচ হিসেবে পরিচিত দেয়, কারণ জাপানের এই অংশে অর্থাৎ এই লাগনাগে ডাচ বাহিনীদের ঢুকতে দেওয়া হয় শুধুমাত্র ইউরোপীয়দের মধ্যে। গালিভারকে রাজসভায় অংশগ্রহণের জন্য তারা নেমন্ত্রণ করে, তবে তাকে এখানকার প্রথা মানতে হবে। গালিভারকে বুকে ভর দিয়ে মেঝে চাটতে চাটতে সিংহাসনের দিকে এগোতে হবে, তারপর রাজার সামনে পৌঁছে তার মাথা 7 বার মাটিতে ঠোকাতে হবে এবং রাজাকে প্রশংসা করতে হবে। গালিভার নিজেকে ভাগ্যবান মনে করে, কারণ যখন অনেকে নোংরা মেঝে বরাবর যাচ্ছিল তাকে পরিষ্কার মেঝে দেওয়া হয়েছিল। গালিভার এর রাজাকে প্রশংসা শেষ হলে রাজা তাকে তার সাথে খাবার গ্রহণের জন্য নেমন্তন্ন করে। গালিভার লাগনাগে এরপর মোট 3 মাস কাটিয়ে দেয়। এভাবে চ্যাপ্টার 9-এর সমাপ্তি ঘটে। আমরা এই অধ্যায়ে দেখি কিভাবে সুইফট দেখিয়েছে রাজা রানীরা তখনকার সময় সবাইকে তার ইচ্ছা ও খেয়াল খুশি মতো ব্যবহার করত, আর কিভাবে সভাসদেরাও নিজেদের স্বার্থসিদ্ধি লাভের জন্য কতটা নিচে নামতে পারে। চ্যাপ্টার 10। গালিভার উপলব্ধি করতে পারে লাগনাগের মানুষগুলি খুবই শান্ত ও বিনম্র প্রকৃতির। গালিভার
এই জায়গায় থাকাকালীন জানতে পারে এক বিশেষ প্রকারের মানুষ বা প্রজাতির মানুষ, তারা হচ্ছে স্ট্রুলডবার্গস। এই স্ট্রুলডবার্গসরা কপালে এক বিশেষ চিহ্ন নিয়ে জন্মায়, যা তাদের অমরত্বকে সূচিত করে। গালিভার খুব অবাক হয় এই ঘটনা জানতে পেরে যে এরা জীবিত থাকে সারা জীবন, এবং স্থির করে তাদের সম্পর্কে অধিকভাবে জানবে। গালিভার ভাবতে থাকে কিভাবে সে এই অমরত্বকে কাজে লাগিয়ে প্রচুর সম্পদ ও জ্ঞান অর্জন করবে এবং তার বিচ্ছুরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাখাবে, অর্থাৎ তাদের শ্রীবৃদ্ধিতে কাজে লাগাবে। এরপরই গালিভারের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায় যখন সে জানতে পারে এই স্ট্রুলডবার্গস অমরত্ব লাভ তো ঠিকই করে, কিন্তু তাদেরও আর 4-5টা মানুষের মতোই তাদের জীবন অতিবাহিত করতে হয়। কারণ জীবনের যৌবনতা পেরিয়ে যাওয়ার পর যখন বৃদ্ধ অবস্থায় আসে তখনই তারা অমর থাকে, আর যখন তারা শারীরিক ও মানসিক দিক দিয়ে সব শক্তি হারিয়ে ফেলে এবং দিন গুনতে থাকে মৃত্যুর, কিন্তু তারা মরতে পারে না। আর এই জন্যই এই লাংনাগের রাজসভায় রাজা এদেরকে যেতে দেয় না। গালিভার সিদ্ধান্ত নেয় না, এখানেও আর থাকা যাবে না, তাকে বাড়ি ফিরতে হবে। এই অধ্যায় অর্থাৎ এই চ্যাপ্টার 10-এ সুইফট একটি দার্শনিক ধারার কথা তুলে ধরেছে, যা হলো মানুষের জীবনচক্র, যা কখনো এড়ানো যায় না। মানুষ যতই চেষ্টা করুক না কেন এর থেকে পরিত্রাণ সম্ভব নয়। আর এখানে আমরা লাংনাগের বসবাসকারী মানুষদের মধ্যে তা পেয়েছি, যেখানে অন্যদিকে কেবলমাত্র স্ট্রুলডবার্গসরা এই চক্রের বাইরে। তাই লুংলাংরা তাদের রাজসভায় এই সমস্ত মানুষ যারা অমরত্বের ছাপ নিয়ে এসেছে তাদের কোনোদিন স্থান দেয়নি। কালের চক্রের অবিশ্বাস্য হওয়া যাবে না। আর এর জন্যই তিনি সমালোচনা করেছেন তখনকার সমাজের এই সমস্ত বিজ্ঞানী বা এনলাইটেন ফিলোসফাররা, যারা তাদের গাণিতবিদ্যা এবং পরিচর্যার মাধ্যমে বোঝাতে চাইতো যে তারা অমরত্ব লাভ করতে পারে। এবারে চ্যাপ্টার 11। এবারে গালিভার লাংনাং থেকে জাপানের দিকে রওনা হচ্ছে এক বিশেষ জায়গার উদ্দেশ্যে, আর তার নাম হচ্ছে নাগসাক বা নাগাসাক বলতে পারে। গালিভার কোনো মতে একটা সিট পেয়ে যায়। তার বেশভূষা ডাচ মতো থাকে, কিন্তু জাহাজের এক অফিসার সে বুঝতে পারে যে গালিভার ডাচ নয়। তবুও সে অর্থাৎ ওই অফিসারটি গালিভারকে ওই লাংনাংয়ের রাজার অনুকূলে থাকার জন্য তাকে নাগাসাক পর্যন্ত নিয়ে যায়, এবং তারপর গালিভার নিজের মিথ্যা পরিচিতি দিয়ে আমস্টারডামের গামী এক জাহাজের নাবিক হিসাবে যোগ দেয় ও আমস্টারডামে পৌঁছায়। তারপর গালিভার নিজের বাড়িতে পরিবারের সাথে সময় কাটাতে থাকে। এইভাবে চ্যাপ্টার 11-এর অর্থাৎ শেষ চ্যাপ্টার সমাপ্তি ঘটে। আমরা এই অধ্যায়ে এবং পূর্ব দুটি অধ্যায়ে জাপানের এক রহস্যময়ী আইনের কথা জানতে পারি। আসলে তাই কিন্তু শক্তি। জাপানে অর্থাৎ জাপানিরা ইউরোপীয়দের প্রবেশ অধিকার দেয় না, তাই অধিকাংশ ইউরোপীয়রা জাপান সম্পর্কে আজই অজ্ঞাত। তাদের বাণিজ্যিক সূত্র শুধুমাত্র ডাচদের সাথে যোগাযোগ স্থাপন করত, আর তার জন্যেই গালিভারকে এখানে মিথ্যা পরিচিতি দিতে হয়, আর তা না হলে হয়তো গালিভারকে মৃত্যুবরণ করতে হতো। এই হচ্ছে মোটামুটি বুক 3 অর্থাৎ গালিভার্স ভয়েস টু লাপুচা। আশা করি বুঝতে পারা গেছে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, এবং স্টে অ্যাট ইউর হোম অ্যান্ড কিপ ইউর হেলথ শেপ। ধন্যবাদ।